আপনি শুনছেন সাহিত্য এফএম, কান পাতলেই খুশি। আমাদের চ্যানেলে আপনি স্বাগত। মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল। তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সবকিছুই যখন স্ক্রিন নির্ভর, তখন গল্প স্বল্প এখানেই হোক না হয়। তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার। শুনেই দেখুন না, আশা করি ভালো লাগবে। আমাদের এই পর্বের নিবেদন মোপাসার লেখা একটি শিহরণ জাগানো ভৌতিক গল্প, বিদেহী। গি দ্য মোপাসা। 19 শতকের এই ফরাসি সাহিত্যিক কার্যত ছোট গল্প রচনায় বিপ্লব ঘটান। ফরাসি প্রুশীয় যুদ্ধের কারণে পড়াশোনা ছেড়ে একসময় সেনাবাহিনীতেও যোগ দিতে হয় তাঁকে। পরবর্তীকালে ফ্রান্সের নৌ ও শিক্ষা মন্ত্রকেও কাজ করেছেন। উন রি উপন্যাসটি লেখার কারণে সরকারি রোষানলেও পড়তে হয় তাঁকে। বেশ কয়েকটি উপন্যাস ও কাব্যগ্রন্থ লিখলেও তিনি অমর হয়ে আছেন তাঁর ছোট গল্পগুলোর জন্য। তাঁর সাহিত্যিক জীবন মাত্র 1 দশক, কিন্তু এর মধ্যেই প্রায় 300-র ওপর ছোট গল্প, 6টা উপন্যাস, বেশ কিছু কবিতা এবং 3টে ভ্রমণ কাহিনী লেখেন তিনি। মাত্র 43 বছর বয়সেই প্রয়াত হন গি দ্য মোপাসা। শুরু হচ্ছে বিদেহী। এক শীতের সন্ধ্যায় কয়েকজন অন্তরঙ্গ বন্ধু মিলে দ্য গ্রেনেলের একটা প্রাচীন গৃহস্থ বাড়িতে মজলিস জমিয়েছিল। প্রথমে একটা অন্য ঘটনা নিয়ে আলোচনা শুরু হলেও হঠাৎই তাদের কথাবার্তাটা অলৌকিকতার দিকে মোড় নিল। সবাই নিজের নিজের একটা করে গল্প বলতে শুরু করলো, আর প্রত্যেকেই দাবি করলো যে তাদের বলা গল্পটাই সত্যি। মজলিসটা প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় 82টা শীত বসন্ত পার করে আসা প্রাক্তন সৈনিক মার্কুইস দালাতু স্যামুয়েল তার নুব্জ দেহটাকে ম্যান্টেল পিসে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমার জীবনেও একটা অদ্ভুত ঘটনা আছে, আর সেটা এতই বিচিত্র যে আমার জীবনে একটা ভয়ঙ্কর স্মৃতি হয়ে রয়েছে। ঘটনাটা ঘটেছিল আজ থেকে 56 বছর আগে। সেটা আমার মনে এমন ভয়ের ছাপ রেখে গিয়েছিল, বা বলা ভালো এখনো রেখেছে, যে আজ পর্যন্ত প্রায়শই সেই ঘটনাটা দুঃস্বপ্ন হয়ে আমাকে কুরে কুরে খায়। ওই দিন 10 মিনিট ধরে আমি এমন এক অকল্পনীয় ভয়ঙ্কর আতঙ্ক অনুভব করেছিলাম যে সেই থেকে আজ পর্যন্ত আমি আচমকা কোনো শব্দ শুনলে ভয়ে কেঁপে উঠি। রাতের অস্পষ্ট অন্ধকারে আবছাভাবে কোনো জিনিস দেখতে পেলে সেখান থেকে ছুটে পালিয়ে যেতে চাই। মোদ্দা কথা হলো, অন্ধকারকে আমি ভয় পাই। বৃদ্ধ যেন বয়সের ভারেই কাশির বেগ সামলাতে পারে না। একজন ওনাকে ঠাট্টা করে বলল, আরে আপনি তো এইসব অলৌকিক অশরীরী বিষয় বিশ্বাসই করতেন না, বলতেন ওসব দুর্বলতার প্রতীক। হঠাৎ কি হলো আপনার? মানে দেখুন,
আপনি আমাকে ঠাট্টা করতেই পারেন, তবে সত্যিকারের বিপদের মুখে আমি কোনো দিনই কিন্তু কোনো দিনই পিছিয়ে আসিনি জানেন। কাজেই 82 বছর বয়সে একটা কাল্পনিক বিপদের আশঙ্কায় আমি আর জোর করে সাহসী হয়ে ওঠারও কোনো প্রয়োজন অনুভব করি না। তাছাড়া আমার এই বয়সে পৌঁছানোর আগে পর্যন্ত ঘটনাটিকে আমার পক্ষে সত্যি বলে প্রকাশ করা অনুচিত হতো। এখন তো আমি কর্মরত নই, তাই এ কথা বলতেও আপত্তি নেই। আবার বসে পড়লেন বৃদ্ধ। একটু বোর্দ ওয়াইন গলায় ঢেলে নিয়ে ভীত চোখে কাঁপা গলায় বলতে শুরু করলেন, 1827 সালের জুলাই মাসে আমি রুয়ের দুর্গে ছিলাম। একদিন জাহাজ ঘাটা দিয়ে হাঁটার সময় এক ভদ্রলোককে আমার কেমন যেন চেনা ঠেকলো। কিন্তু ঠিক মতো বুঝতে পারলাম না যে লোকটা কে। তার সহজাত প্রবৃত্তিতেই আমি থামতে যাচ্ছিলাম। লোকটাও তা বুঝতে পেরে তৎক্ষণাৎ হাত বাড়িয়ে দিল। কাছে আসতেই বুঝতে পারলাম সে আমারই অন্তরঙ্গ বন্ধু জোফিয়ের। দীর্ঘ 5 বছর পরে ওর সঙ্গে দেখা হলো। দেখে মনে হচ্ছিল ও বোধহয় অর্ধ শতাব্দী পার করে ফেলেছে। চুলগুলো রীতিমতো সাদা, এমন ভাবে সে সামনের দিকে ঝুঁকে হাঁটছিল, মনে হচ্ছিল একেবারে ক্লান্ত হয়ে উঠেছে। আমি তো ওকে জড়িয়ে ধরে বললাম, আরে জো, 5 বছর পরে তোমার সঙ্গে দেখা, এ কি হাল করেছো শরীরের? স্যামুয়েল, তুমি তো জানতে আমি কত ভালোবেসে ডরোথিকে বিয়ে করেছিলাম, কত সুখে ছিলাম আমরা। কিন্তু সেই সুখ আমার সইল না বন্ধু। মাত্র 1 বছরের মাথায় হঠাৎই ওর হার্ট ফেল হলো। কিছুই বুঝে ওঠার সময় দিল না। ডরোথি চলে গেল আমাকে ছেড়ে। ওর এভাবে হঠাৎ চলে যাওয়া আমি সহ্য করতে পারিনি। ওর স্মৃতি থেকে বাঁচতে ওকে কবর দেওয়ার দিনই আমি ওই বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। আমি এখন এতই নিঃসঙ্গ যে শুধুমাত্র আত্মহত্যার চিন্তাই আমার মাথায় ঘুরপাক খায়। তবে স্যামুয়েল, তোমার দেখা পেয়ে আমার অনেক উপকার হলো। আসলে বেশ কিছু কাজ এখনো বাকি আছে। তারপরেই স্যামুয়েলের হাতটা শক্ত করে চেপে ধরে অধীর গলায় জো বলল, আচ্ছা স্যামুয়েল, তোমাকে যদি আমার জন্য একটা বিশেষ দরকারি কাজ করতে অনুরোধ করি, তাহলে তুমি কি তোমার এই নিঃস্ব বন্ধুকে সাহায্য করবে না? আলবাত করব। এই অবস্থায় যদি আমি তোমাকে সাহায্য না করতে পারি, তবে নিজের ওপর লজ্জা হওয়া উচিত আমার। আর বিপদে যে পাশে থাকে সেই তো আসল বন্ধু। বলো জো, কি কাজ করতে হবে আমাকে? হ্যাঁ, আমার পুরনো বাড়িটায় তোমাকে যেতে হবে। ওই বাড়িতে আমাদের শোয়ার ঘরে একটা টেবিলে কতগুলো কাগজ আর চিঠিপত্র রয়েছে, সেইগুলোই তোমাকে নিয়ে আসতে হবে। ওইগুলো আমার ভীষণ দরকার স্যামুয়েল। আমি আমার কোনো চাকর বাকর বা অন্য কোনো লোককে পাঠাতে পারবো না, কারণ বিষয়টা খুব গোপনীয়। আর যদি বলো আমি কেন যাইনি, তবে শোনো, তামাম দুনিয়ার কোনো কিছুই আমাকে আর ওই বাড়িতে ঢোকাতে পারবে না। শোনো, তোমাকে আমি আমার ঘরের চাবিটা দেব। আমি ওখান থেকে চলে আসার সময় নিজেই তালা দিয়ে এসেছিলাম। টেবিলের দেরাজের চাবিটাও দেব, আর সেই সঙ্গে
ওখানের মালিককেও একটা চিঠি লিখে দেব, যাতে সে বাড়িটা তোমাকে খুলে দেয়। আচ্ছা বেশ, তুমি তাহলে সব বন্দোবস্ত করে রেখো, আমি কালই রওনা হব। বেশ, তাহলে ওই কথাই রইল। কাল সকালে আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করব, তখনই আমরা সমস্ত ব্যবস্থা করে ফেলব। জোকে এই সামান্য উপকারটুকু করবে বলে কথা দিল স্যামুয়েল। এতে তার একটু প্রমোদ ভ্রমণও হয়ে যাবে। তাছাড়া জোয়ের বাড়ির প্রাসাদ দূরত্বও বেশি নয়, এ থেকে মাত্র কয়েক মাইল। ঘোড়ায় চড়ে সহজেই 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। পরের দিন বেলা 10টার সময় স্যামুয়েল পৌঁছে যায় জোয়ের বাড়ি। দুজনে একসঙ্গে প্রাতরাশ করতে করতে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। যদিও জো বিশেষ কথা বলল না। প্রাতরাশ সেরে স্যামুয়েল বলল, বহুদিন পর একসঙ্গে খাওয়া দাওয়াও হলো, আর মন খুলে কথা বলা গেল বন্ধু, খুব ভালো লাগছে। হ্যাঁ স্যামুয়েল, আমিও খুব খুশি হয়েছি। কিন্তু স্যামুয়েল, তুমি আমাকে ক্ষমা করো। তুমি ক্ষমা চাইছো কেন জো? তুমি আমার ওই ঘরটাতে ঢুকলে আমার কাটিয়ে আসা সেই সব সুখের দিনগুলোর মধ্যেই যেন প্রবেশ করবে, সেই চিন্তাটাই আমাকে আতঙ্কিত করে তুলছে। জোকে দেখে মনে হচ্ছে সত্যিই সে ভীষণ চিন্তিত আর উত্তেজিত, যেন একটা প্রচণ্ড মানসিক টানাপোড়েন চলছে তার মধ্যে। অবশেষে স্যামুয়েলকে কি করতে হবে তা বিস্তৃতভাবে বুঝিয়ে বলল জো। কাজটা এমনিতেই খুবই সহজ স্যামুয়েল। আমার ওই ঘরে রাখা টেবিলের ডান দিকে প্রথম দেরাজ থেকে 2 বান্ডিল চিঠি আর কয়েকটা কাগজ নিয়ে আসতে হবে। এই নাও দেরাজের চাবি। আশা করি ওই চিঠিগুলো তুমি খুলে দেখবে না। কি বলছো কি জো? মনে রেখো, তোমার অনুরোধেই আমি যাচ্ছি, আর তুমি আমাকে অপমান করছো। না, আমাকে ক্ষমা করো স্যামুয়েল, আমি বুঝতে পারিনি। আসলে আমি এখনো সেই কষ্টের মুহূর্ত থেকে বেরিয়ে আসতে পারছি না, তাই অজান্তেই তোমার মনে আঘাত দিয়ে ফেলেছি বন্ধু। ঠিক আছে ঠিক আছে, সুই রেজল জো, আমাকেও ক্ষমা করো। এতটা কড়া হওয়া উচিত হয়নি আমারও। প্রায় দুপুর 1টা নাগাদ স্যামুয়েল বিদায় নিয়ে রওনা হলো গন্তব্যের উদ্দেশ্যে। সেদিনটা ছিল চমৎকার, কি সুন্দর আবহাওয়া, পাখির ডাক, তার সঙ্গে আমার চলার গতির ফলে কোমরে ঝোলানো তলোয়ারটা পায়ের সঙ্গে লেগে এক অদ্ভুত ছন্দময় ধ্বনি তৈরি হচ্ছিল। সেটাই শুনতে শুনতে এগিয়ে চললাম। অবশেষে জঙ্গলের পথ শেষ হতেই প্রাসাদ বাড়িটা দেখতে পেলাম। তার কাছাকাছি পৌঁছে বাড়িটার মালিকে লেখা জোয়ের চিঠিটা বার করে একবার দেখে নিতে চাইলাম। দেখি সেটার মুখ বন্ধ। এত বিরক্ত হয়েছিলাম, মনে হচ্ছিল যেন সেখান থেকেই ফিরে আসি। মালিকে লেখা একটা সামান্য চিঠির বিষয়েও জো আমার উপর ভরসা করেনি। রাগ হচ্ছিল ভীষণ। এতটা বলে একটু থামলেন বৃদ্ধ। বর্দো ওয়াইনে আবার একটু গলা ভিজিয়ে নিলেন স্যামুয়েল। তারপর বলতে শুরু করলেন, কিছুক্ষণ পরেই মনে হলো আমার রাগ করাটা ঠিক হচ্ছে না। একটু লজ্জিতই হলাম। আমার বন্ধুটির যা মনের অবস্থা ছিল, তাতে হয়তো নিজের অজান্তেই খামটা বন্ধ করে দিয়েছিল। সেই বিশাল বাড়িটাকে দেখে মনে হচ্ছিল যেন 20 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। মূল ফটকের একটা পাল্লা প্রায় ভেঙে গেছে। ভিতরের হাঁটা পথে বড় বড় ঘাস আর আগাছায় ভর্তি। স্যামুয়েল গিয়ে দরজায় সজোরে করাঘাত করল। বেরিয়ে এলো একটা বুড়ো লোক। স্যামুয়েলকে দেখে লোকটা অবাক হয়ে তাকিয়ে রইল। জোয়ের লেখা চিঠিটা স্যামুয়েল লোকটাকে দিল। লোকটা বারবার চিঠিটা পড়ছে, আবার উল্টে পাল্টে দেখছে।
একসময় কাগজটা পকেটে রেখে জিজ্ঞাসা করল, বেশ, কি চান আপনি? এইমাত্র তো তোমার মনিবের চিঠিটা এতবার পড়লে, ফরমায়েশে কি লেখা আছে সেটা তো তোমার জানা উচিত। আমি বাড়িটার ভিতরে ঢুকতে চাই। লোকটা যেন বিস্ময়ে একটা ঘোরের মধ্যে চলে গেল। কোনো রকমে আমতা আমতা করে সে বলল, আপনি ওর ঘরে যাবেন? অবশ্যই, এটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। লোকটা হতবুদ্ধি হয়ে তোতলাতে লাগলো। না মসিয়ে, কিন্তু ইয়ে মানে ব্যাপারটা হচ্ছে, উনি মারা যাওয়ার পর থেকে ঘরটা আর খোলা হয়নি। আপনি যদি দয়া করে 5টা মিনিট অপেক্ষা করেন, তাহলে আমি একটু গিয়ে দেখি। এই যে, কোন মতলবে তুমি এসব চালাকি করছো বলো তো? তুমি ভালো করেই জানো তুমি ও ঘরে ঢুকতে পারবে না, কারণ চাবিটা আমার কাছে। তাহলে চলুন মসিয়ে, আমি আপনাকে পথ দেখিয়ে দিচ্ছি। এই যে শোনো, সিঁড়িটা কোন দিকে বলে কেটে পড়ো, আমি ঠিক পথ খুঁজে নেব। কিন্তু মালি আরও কিছু বলতে যাচ্ছিল, সেটাকে পাত্তা না দিয়েই এগিয়ে গেল সে। প্রথমে রান্নাঘর, তারপর মালি দম্পতির দখল করে রাখা 2টো ঘর, সেগুলো পার করে একটা মস্ত হলঘর। সেটার পাশেই দোতলায় ওঠার সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল স্যামুয়েল। বন্ধুর বলে দেওয়া দরজাটা চিনতে পারল সে। সহজেই দরজাটা খুলে ভেতরে গিয়ে ঢুকল। ভেতরে এত অন্ধকার যে প্রথমটাতে কিছুই আলাদা করে ঠাউর করতে পারছিল না সে। ঘরে ঢুকেই থমকে দাঁড়ালাম, বুঝলে। দীর্ঘদিন অব্যবহারে একটা বিশ্রী পচা গন্ধ নাকে এলো। ধীরে ধীরে অন্ধকারে চোখ দুটো শুয়ে আসতেই পরিষ্কার দেখতে পেলাম বিশাল বিশাল একটা এলোমেলো শোয়ার ঘর। বিছানায় চাদর নেই, শুধু তোষক আর বালিশগুলো ছড়ানো। একটা বালিশ আবার বেশ খানিকটা দেবে রয়েছে, মানে যেন মনে হচ্ছে একটু আগেই একটা কনুই বা মাথা ওখানে বিশ্রাম নিচ্ছিল। চেয়ারগুলো যেন এলোমেলো ভাবে ছড়ানো। লক্ষ্য করলাম ঘরের মধ্যেই আরো একটা দরজা। ভাবলাম যে কি নিঃসন্দেহে সেটা পোশাক পাল্টানোর গা কুঠুরির দরজা হবে। আধ খোলা হয়ে রয়েছে। ঘরটার আবছায়া পরিবেশটা কাটানোর জন্য জানলাটা খুলতে চাইলাম, কিন্তু কবজাগুলোতে মরচে ধরে এতটাই হেঁটে ছিল যে তলোয়ার দিয়ে চেষ্টা করেও খুলতে পারলাম না। চোখ দুটো মোটামুটি সয়ে আসায় আর দেরি না করে স্যামুয়েল এবার কাজে মন দিল। টেবিলটার পাশেই একটা আরাম কেদারা, সেটায় বসে টেবিলের দেরাজটা খুলল সে। সেটা বিভিন্ন জিনিসপত্রে বোঝাই হয়েছিল। সেগুলোর মধ্যে 3টে বান্ডিলই মাত্র দরকার ছিল তার। নির্দিষ্ট বান্ডিলের খোঁজে জিনিসগুলোর ওপরে লেখা নামগুলো পড়তে শুরু করল সে। ওপরের নামগুলো পড়তে পড়তে আমার চোখ দুটো টন টন করছিল। এমন সময় হঠাৎ পিছনে পোশাকের খসখসানি শুনতে পেলাম। প্রথমে বিশেষ পাত্তা দিইনি। ভাবলাম বাইরের হাওয়া এসে বোধহয় এরকম কোনো আওয়াজ হচ্ছে, কিন্তু মিনিট খানেক পরেই একটা বোধাতীত নড়াচড়ার শব্দ আমার মধ্যে একটা বিশ্রী কাঁপুনি জাগিয়ে তুলল। সে কি বলবো, মানে অতি সামান্য মাত্রায় হলেও এরকম অলিক আতঙ্কে প্রভাবিত হওয়াটা আমার কাছে বোকামি মনে হলো। তাই বিষয়টা আদতে কি সেটা জানার জন্য পিছনে ফিরে দেখতে আমার আত্মসম্মানে বাঁধল। চিঠির প্রথম আর দ্বিতীয় বান্ডিলটা পাওয়া গেছে,
এবার তৃতীয় বান্ডিলটা পেলেই এই পরিত্যক্ত বাড়ি ছেড়ে রুয়ের উদ্দেশ্যে রওনা দেবে বলে তাড়াহুড়ো শুরু করলো স্যামুয়েল। এমন সময় একটা ব্যথাতুর দীর্ঘশ্বাস ঠিক ওর কাঁধের পিছন থেকে ভেসে এলো। সেই দীর্ঘশ্বাস এতটাই স্পষ্ট ছিল যে আমি পাগলের মতো লাফিয়ে উঠে কয়েক ফুট দূরে গিয়ে দাঁড়ালাম। তলোয়ারটা চেপে ধরলাম। ওই তলোয়ারটা না থাকলে আমি তখনই হয়তো ছুটে পালাতাম। ঠিক তখনই লক্ষ্য করলাম আমি যে চেয়ারটায় বসেছিলাম ঠিক সেটার পিছনে দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছে সাদা পোশাক পরিহিতা এক নারী মূর্তি। আমার আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এমন একটা শিহরণ বয়ে গেল যে যে আমি আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। ঠিক 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 সেই মুহূর্তেই যেন আমার মন কেমন 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 আচ্ছন্ন হয়ে আসে। হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে চায়। আমার সমস্ত শরীরটা এক টুকরো স্পঞ্জের মতো নেতিয়ে পড়ে। সেই নারী মূর্তি কথা বলে উঠল। তার গলা দিয়ে যেন মধু ঝরে পড়ছিল, কিন্তু কিন্তু তার মধ্যে যে বিষণ্ণতা লুকিয়েছিল সেটা আমি এখনো অনুভব করতে পারি। আপনি আমার একটা উপকার করতে পারবেন? এই মধুর বিষণ্ণ সুরে বলা কথাগুলো এক মুহূর্তে স্যামুয়েলের স্নায়ুগুলোকে গ্রাস করল। কিছু সময়ের মধ্যেই সে নিজের প্রতি আস্থা এবং বিচার ক্ষমতা ফিরে পায়, কিন্তু কিছু বলার সাহস হয় না, বরং এক সম্মোহন যেন ওকে গ্রাস করছে। সে জবাব দিতে চায়, কিন্তু শুধু একটা অস্পষ্ট উচ্চারণ তার গলা দিয়ে বেরিয়ে আসে। কি উপকার? দয়া করে করবেন কাজটা। আপনি পারেন আমাকে রক্ষা করতে, আমাকে সুস্থ করে তুলতে পারেন তো একমাত্র আপনি। দেখুন না আমি কি ভীষণ কষ্ট পাচ্ছি, বড্ড যন্ত্রণা। আরাম কেদারায় বসল মেয়েটি, অপলক চেয়ে আছে স্যামুয়েলের দিকে। আবার সে জিজ্ঞাসা করল, করবেন? স্যামুয়েলের বাকশক্তি তখনও অসাড়। সে সম্মতিসূচক ঘাড় নাড়ল। কচ্ছপের খোল দিয়ে তৈরি একটা চিরুনি স্যামুয়েলের দিকে এগিয়ে দিয়ে অস্ফুট স্বরে মেয়েটি বলল, আমার চুলগুলো একটু আঁচড়ে দিন, তবেই আমি সুস্থ হব। এগুলো যে আঁচড়াতেই হবে। চেয়ে দেখুন না, চেয়ে দেখুন আমার আমার মাথাটার কি দশা। ভীষণ কষ্ট পাচ্ছি আমি। মেয়েটির দীর্ঘ খোলা চুলগুলো যেন তার পিঠ ছাপিয়ে মেঝেতে গিয়ে স্পর্শ করেছে বলে মনে হচ্ছিল আমার। কেন যে শিউরে উঠে চিরুনিটা হাতে নিলাম, আর কেনই বা ওই দীর্ঘ চুলগুলো ধরলাম, যাতে সাপ ধরার মতো একটা বরফ শীতল অনুভূতিতে আমার সমস্ত অস্তিত্ব ভরে উঠল, তা আমি বলতে পারি না। সেই অনুভূতিটা এখনো যেন আমার আঙুলে লেগে রয়েছে যন্ত্রের মতো। সেদিন আমি চুলগুলো আঁচড়ে বিনুনি করে দিয়েছিলাম। ধন্যবাদ।
তারপর স্যামুয়েলের হাত থেকে চিরুনিটা ছিনিয়ে নিয়ে ওই পোশাক বদলানোর ঘরটার আধ খোলা দরজা দিয়ে উধাও হয়ে গেল মেয়েটি। দুঃস্বপ্ন থেকে জেগে ওঠা মানুষের মতো কয়েক মুহূর্ত থরথর করে কাঁপছিল স্যামুয়েল। তারপর একটু ধাতস্থ হয়েই সে ছুটে গেল জানালার কাছে। প্রচণ্ড ধাক্কায় খুলে ফেলল পাল্লা দুটো, আর প্রায় সঙ্গে সঙ্গেই ছুটে গেল সেই দরজার কাছে যেখান দিয়ে বেরিয়ে গিয়েছিল মেয়েটি। কিন্তু সেই দরজা বন্ধ। অনড়। ওখান থেকে পালিয়ে আসার এক উদগ্র বাসনা সর্বগ্রাসী আতঙ্কের মতো জাপটে ধরল আমাকে। এক ঝটকায় খোলা দেরাজ থেকে চিঠির বান্ডিল 3টে তুলে নিয়ে ঘরের মূল দরজা দিয়ে ছুটে বেরিয়ে এলাম। এখনো জানি না ঠিক কিভাবে সিঁড়ি টপকে বাড়ির বাইরে এসে এক লাফে ঘোড়ায় উঠেছিলাম। ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটিয়ে রুয়েতে একেবারে নিজের বাড়ির সামনে এসে তবেই থেমেছিলাম সেদিন। বাড়ি ফিরে ঘণ্টাখানেক ধরে প্রাণপণে নিজেকে বোঝাতে থাকে স্যামুয়েল। যা হলো তা কি সত্য? না না না, এটা কিছুতেই সম্ভব না। আমি নিশ্চয়ই কোনো অলীক স্বপ্ন দেখেছি। এটা সম্ভব না, এটা সম্ভব না। স্বপ্ন 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 সব সব স্বপ্ন সব সব স্বপ্ন সব 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 স্বপ্ন। স্যামুয়েল প্রায় মেনেই নিয়েছিল সে যা দেখেছে তা শুধুই স্বপ্ন, শুধুই ভ্রান্তি। ক্লান্তি দূর করতে সে জানালায় এসে দাঁড়ায়। এমন সময়েই তার চোখে পড়ে জামার বোতামে আটকে থাকা কয়েক গুচ্ছ চুলের দিকে। কাঁপা কাঁপা হাতে চুলগুলো ছুঁড়ে ফেলে দেয় সে। তখন আর জোয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা করছিল না তার। পরে দেখা করে নেবে ভেবে আর্দালিকে ডেকে চিঠির বান্ডিলগুলো জোয়ের কাছে পাঠিয়ে দিল সে। আর্দালির মুখে শুনেছিলাম আমার কথা বিশেষ খুঁটিয়ে জানতে চেয়েছিল জো, এবং যখন তাকে বলা হয়েছিল আমি একটু জ্বরে অসুস্থ হয়ে পড়েছি, তখন সে যেন খানিকটা অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে উঠেছিল। সমস্ত ঘটনা খুলে বলবো মনে করে পরের দিন সকালে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু সে আগের দিন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তখনও ফিরে আসেনি। দুপুরবেলা ফের তার কাছে গেলাম, কিন্তু জো তখনও ফেরেনি। 1 সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু জোয়ের কোনো খোঁজ পাওয়া গেল না। আমি প্রশাসনকে সব জানালাম, বিচার বিভাগীয় তদন্ত হলো, কিন্তু না, জোয়ের বিষয়ে সামান্যতম কোনো সূত্র আবিষ্কার করা গেল না। পরবর্তীতে জোয়ের সেই পরিত্যক্ত প্রাসাদটা খুঁজেও সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। কোনো মহিলা সেখানে লুকিয়েছিলেন এমন কোনো চিহ্নও মিলল না। এইসব নিষ্ফল অনুসন্ধানের পরে সব কিছুই থেমে গেল। সেই থেকে 56 বছর কেটে গেছে, আজও আমি জোয়ের কোনো খবর পাইনি। শুনলেন বিদেহী, কাহিনী গি দ্য মুপাসা, নাট্যরূপ কৌশিকী গুহ, গল্পের সূত্রধার আমি অলিভিয়া পোদ্দার। বিভিন্ন ভূমিকায় কণ্ঠ দিয়েছেন গল্পের কথক নীলাশিস বসু,
বৃদ্ধ ও যুবক স্যামুয়েল, সৌরভ রায়, জো শুভ ভদ্র, মালি তমজিৎ দাস, জনৈক ব্যক্তি রণজয় সুর, অশরীরী মেয়ে দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি। শব্দগ্রহণ স্টুডিও টেলিগ্রাফ। সম্পাদনা, আবহ নির্মাণ ও সঙ্গীত পরিচালনা দীপ্তদীপ সাউ। পোস্টার ডিজাইন RD ক্রিয়েশন। গ্রাফিক সহায়তা সোমনাথ, তীর্থঙ্কর ও রণজয়। কন্টেন্ট হেড নীলাশিস বসু। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা সৌরভ। কেমন লাগছে আমাদের নির্মাণ? লিখে জানান কমেন্টে। ভালো লাগলে গল্পটা লাইক, শেয়ার ও চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ফিরছি আগামী সপ্তাহে অন্য গল্প নিয়ে। ভালো থাকুন। ধন্যবাদ।